স্বাগত দর্শক, ৭১ জার্নালে আপনাদের সাথে আছে আমি দানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ও নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে আমরা তা জানিয়ে দেই। সে খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা সেসব অতিথিরা খবরের গভীরে ঢোকেন। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান। অনেক ধন্যবাদ এবং স্বাগত ৭১ জার্নালে যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। এবং দর্শক, নানা সময় খবরের বিভিন্ন বিষয় পর্যালোচনা করবার জন্য আমাদের অতিথিরাও কিন্তু পর্যায়ক্রমে সংযুক্ত হন আমাদের সাথে। এরই মধ্যে যুক্ত হয়েছেন অতিথি হিসেবে আজিজুল বারী হেলাল, সংসদীয় কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক এবং মাননীয় সংসদ সদস্য, এবং আছেন অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, মজলিসে শুরা সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ বাংলাদেশ জামায়াতে ইসলামী। আপনাদের দুজনকে স্বাগত জানাই এবং ধন্যবাদ ৭১ জার্নালে যুক্ত হয়েছেন এবং সময় দিয়েছেন। আমরা যদি একটু আলোচনায় শুরু করি সোহরাব হাসান আপনাকে দিয়ে। রাজনৈতিক খবর তো আসলে আমাদের বলতেই হবে, কিন্তু তারপরেও একটু ভালো খবর দিয়ে আমরা শুরু করি। আজকে আমরা জানালে শেষের দিকেও একটু ভালো খবরই আসলে আলোচনা করব খেলা নিয়ে, কিন্তু এখন আসলে যেটা আলোচনা করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলেছেন যে শুধু পদ্মা ব্যারেজ নয়, তিস্তা ব্যারেজও করবে বিএনপি সরকার, এবং বলছেন তিনি যে যেসব প্রতিশ্রুতি এর মধ্যে বিএনপি তার নির্বাচনের আগে জনগণকে দিয়েছে সেগুলো একে একে বাস্তবায়ন দিকে এগিয়ে যাচ্ছে। আপনার দৃষ্টিতে সরকারের এখন পর্যন্ত এই যে 3 মাস পেরিয়ে গেছে ইস্তেহার বাস্তবায়ন, আপনার দৃষ্টিতে আসলে কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে এবং অনলাইনে যারা সব আলোচক আছেন তাদেরও শুভেচ্ছা। সরকার 3 মাস হয়ে গেল। 3 মাস খুব বেশি সময় নয় কোনো সরকারের সাফল্য ব্যর্থতা মূল্যায়ন করার জন্যে। তা আমি বলবো যে গত 3 মাসে বিএনপি সরকার ইতিনেতি দুটোই আছে। ভালো দিক যেমন আছে, আবার ব্যর্থতাও আছে। কোনোটা উত্তরাধিকার সূত্রে পাওয়া, কোনোটা হয়তো এই সরকার এসে মুখোমুখি অবস্থানে পড়েছে। এবং বৈশ্বিক কিছু বিষয় আছে, প্রাকৃতিক দুর্যোগ আছে, সবটা মিলে সরকারের চেষ্টা আছে। আবার সংকটের গভীরতা কতটা অনুধাবন করছে সেই প্রশ্নও আছে। একটি সরকারের যাত্রাটা শুরু ভালোই ছিল, এরই মধ্যে জ্বালানি সংকট আসলো, হাওরে বন্যায় শস্য ডুবে গেল। তো এই দুটি বড় সংকট। আর যেটা আছে যে হামের যে প্রাদুর্ভাব, বিগত সরকার টিকা দিতে পারেনি, টিকা দেয়নি, এই জন্য আমরা অভিযুক্ত করতে পারি। আজকেও ইউনিসেফের কর্মকর্তা তিনি বললেন। কিন্তু স্বাস্থ্য সেবার যে বিষয়টি, কেন মাস্ক পাবে, এই অক্সিজেন মাস্ক পাবে না শিশু, সেই অক্সিজেন মাস্কে ফুটো থাকবে এবং সেটা ব্যবহার করে শিশু মারা যাবে, এটা তো হতে পারে না। স্বাস্থ্যমন্ত্রী কিন্তু এসে বলছিলেন যে এখন থেকে রোগীরা ডাক্তারের কাছে যাবেন না, ডাক্তাররা রোগীর কাছে যাবেন। আমরা কিন্তু সেটি দেখিনি। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে রোগীরা দৌড়দৌড়ি, রোগীর স্বজন যারা বাবা বা মা তারা ছুটোছুটি করছেন। তো এটি ভালো স্বাস্থ্য ব্যবস্থাপনার যে ভালো চিত্র নয়। এটি একটি। প্রধানমন্ত্রী বলেছেন যে শুধু পদ্মা নয়, তিস্তা ব্যারেজও করবেন। এখন প্রথমত হচ্ছে যে এর লাভালাভটা দেখার বিষয়, এর ঝুঁকি কতটা, এটি করলে কতখানি উপকৃত হবে। আমার মনে হয় যে আমরা কোনো পরিকল্পনা নেয়ার আগে জনগণকে এটা ব্যাখ্যা করা উচিত। এর কি ক্ষতি হবে, কি ঝুঁকি আছে, আর বাংলাদেশ শেষ পর্যন্ত কী লাভ পাবে। পদ্মা ব্যারেজের ক্ষেত্রে একটা বড় ঝুঁকি, সেটা হচ্ছে ভারত থেকে যদি পানি না আসে আপনি পানি আটকাবেন কি। দ্বিতীয় হচ্ছে এত বড় বাঁধ দিতে হবে, সেই বাঁধের চারপাশে অর্থাৎ বাঁধের উজানে এবং ঢালে, যে উজানে জলাবদ্ধতা হতে পারে, ঢালে পানি না পেলে মানুষের যে উদ্দেশ্যে করা হয়েছে সেটা থাকবে না। তো অনেকগুলো বিষয় আছে। আর তিস্তার বিষয়টি, এটি তো যেহেতু ভারত তিস্তার পানি বন্টনে কোনো চুক্তি করেনি, এ কারণে চীনের সহায়তায় একটি প্রকল্প চীনারাই দিয়েছে। সেই প্রকল্প যদি বাস্তবায়ন করা যায়, সেটাও কিন্তু প্রকৃতির উপরই নির্ভর করবে। যে পানি যদি আমরা বৃষ্টির পানি যদি ধরে রাখতে পারি, তাহলে সেটি বর্ষার পানি আমরা শুকনো মৌসুমে সেটা ব্যবহার করতে পারবো।
অন্যান্য সরকারের আরেকটি বিষয় যেটি মনোযোগ দেওয়া উচিত, আপনি 2-3 দিনে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে সামাজিক অপরাধ, রাজনৈতিক নয়, এটি মানে এত মর্মান্তিক। আপনার আদাবরে যে একটি শিশুকে যেভাবে হত্যা করলো এবং হত্যার আগে তার উপর নির্যাতন করেছে, যৌন নির্যাতন করেছে, এই অভিযোগও বা এই আশঙ্কা করা হচ্ছে। তৃতীয় হচ্ছে যে একজন নারী, তিনি অফিসে যাচ্ছিলেন বা অফিস থেকে আসছিলেন, শুধু ছিনতাইকারী তার সোনার দুল নেয়ার জন্যে তাকে মেরে ফেলছে। অর্থাৎ দুলটি নিতে যেয়ে তিনি ছুরিকাঘাতে মারা গেছেন। এরকম বেশ কিছু চট্টগ্রামের ঘটনা জানি। দেশের বাইরে মানে দেশের মানুষ কিন্তু বাইরে দুর্ঘটনার শিকার হয়েছেন। সরকারের সামাজিক অপরাধ মোকাবেলায় একটা জরুরি পদক্ষেপ নেওয়া উচিত। সরকার মাদক বিরোধী একটা অভিযান চালাচ্ছে। শুধু মাদক বিরোধী কেন, সন্ত্রাস বিরোধী অভিযান চালানো উচিত। আর সেই অভিযানের ক্ষেত্রে সত্যিকারভাবে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না, কে কোন দলের, কে কোন মতাদর্শের। অতীতে যত সরকারের আমলে যত অভিযান হয়েছে, সেই অভিযানে রাজনৈতিক পক্ষপাতিত্ব ছিল। এমনকি অন্তর্বর্তী সরকারের সময় আমরা আশা করব বিএনপি সরকার সেই দায় সেখান থেকে সেই অভিযোগ থেকে মুক্তি পাবে বা মুক্তি নেবে। আমরা আসলে আশা করতেই চাই। অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, আপনার কাছে একটু আসি। 3 মাসে সরকারের নানা নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের যেই আমরা বিভিন্ন কর্মকাণ্ডগুলো দেখছি, সেগুলোকে কিভাবে মূল্যায়ন করবেন? এবং একই সাথে আমাদের অতিথি যেমন সর্বশেষ একটি লাইন বললেন যে নানা ধরনের যে অভিযান চলছে মাদক বিরোধী অথবা অপরাধ দমনের জন্য, সেখানে কোনো রাজনৈতিক যেন বিবেচনায় কাউকে হয়রানি করা না হয়, সেই বিষয়টিও যাতে মাথায় রাখা হয়। আপনার কাছে কি মনে হয়? জি, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে সম্মানিত সহ আলোচক বৃন্দ এবং ৭১ জার্নালের সময় দর্শক শ্রোতা মন্ডলী সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। যে আমি মনে করি যে সরকারের যে 3 মাস বিগত সময় 3 মাস গিয়েছে, আমরা বলবো না যে সরকারের ভালো দিক বা পজিটিভ দিক নাই, শুধু সমালোচনা করবো। সেটা আমরা আমাদের আমির জামাত যেমন বলছেন যে আমরা ভালো কাজে অবশ্যই স্বীকৃতি দিব, সহযোগিতা করব, খারাপ কাজগুলো বা ভুল ত্রুটিগুলো আমরা ধরে দিব, আমরা একটা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করব। সেই জায়গার সাথে মিল রেখে আমরা বলবো যে অবশ্যই সরকারের কিছু কিছু পজিটিভ দিক আছে, আমরা সেগুলোকে আমরা অবশ্যই স্বীকার করি এবং হচ্ছে যে সেগুলোকে যাতে করে আরো বেশি কার্যকর করা যায় সে ব্যাপারে সরকার অবশ্যই তার ভূমিকা নিবে। বিশেষ করে আপনি দেখেন এখন সরকার যে জায়গাগুলোতে এখন বেশি ঘাটতি বা হচ্ছে যে আমরা মনে করি যে আরো বেশি নজর দেওয়া দরকার, কার্যকর উদ্যোগ নেওয়া দরকার, এর মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি দেশে, আজকে শিশু রামেসা থেকে শুরু করে আজকে লামিয়া, আজকে হচ্ছে যে এই যে ছিনতাইকারীদের হাতে নারী এবং বিভিন্ন জায়গাতে যে রাজনৈতিক বিভিন্ন আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, এটা আসলে সবাইকে ভাবিয়ে তুলছে এবং মানুষের মধ্যে একটা অসহিষ্ণু ভাব এবং মানুষের মধ্যে একটা আজকে নিরাপত্তাহীন বোধ করতেছে তারা। এই জায়গা থেকে সরকারকে অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে আরো কঠোর হওয়া উচিত এবং উদ্যোগ নেওয়া উচিত। আমরা দেখেছি 2001 সাল থেকে 2006 সালে যখন 4 দলীয় জোট সরকার ক্ষমতায় ছিল, তখন আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেখানে চিরুনি অভিযান আমরা দেখেছি যে সেখানে স্পেশাল অভিযান পরিচালনা করেছেন এবং সেখানে অভিযান পরিচালনা করে সেখানে অনেক সন্ত্রাসী অস্ত্রধারী এবং তাদেরকে গ্রেফতার করেছেন, আইনের আওতায় এনেছেন। তখন কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিটা অনেকটা উন্নতি ঘটেছিল। তো এখনো যদি বাংলাদেশে এখন মাদক অথবা হচ্ছে যে কিছু কিছু স্পেসিফিক অপরাধের জন্য সরকার বলছে, সেটাও কতটুকু কার্যকর হচ্ছে আমার দৃষ্টিতে সেটা নিয়ে প্রশ্ন আছে। এবং হচ্ছে যে কিন্তু ওভারঅল আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার জন্য দল মত নির্বিশেষে যারা অপরাধী
যারা ছিনতাইকারী, যারা চাঁদাবাজ, যারা হচ্ছে যে আপনি আইন শৃঙ্খলা বিভিন্ন পরিস্থিতির খুনের বিষয়টি ঘটনার সামনে তুলে আসামি, নিয়ে এসেছেন। আমরা বিষয়টাকে বিরতিতে নজর যাব, দেওয়া আমরা উচিত। ফিরবো, আপনারা আছেন আমাদের সাথে। আজিলুল বারী হেলাল, সেটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথাটি বেশ কয়েকদিন ধরে নানা ঘটনার কারণেই কিন্তু সামনে আসছে। আপনার দৃষ্টিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কেন যাচ্ছে না? আজিলুল বারী হেলাল, আপনার কাছে আসলে প্রশ্ন রেখে গিয়েছিলাম বিরতির আগে, সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিটি আসলে কিভাবে মূল্যায়ন করবেন? জি জি, আসসালামু আলাইকুম। দেখুন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এমন কথা বলার কোনো অবকাশ নেই। আপনারা নিজেরাই বলছেন যে সামাজিক আপনার নৈরাজ্য এবং সামাজিক অপরাধের সাথে আপনার নৈতিকতার প্রশ্ন আসে, এখানে রাজনীতির কোনো প্রশ্ন আসে না। আপনি যদি এইসব সামাজিক অপরাধ এইগুলোকে যদি মোকাবেলা করার জন্য কোনো রাজনৈতিকভাবে আমরা বেনিফিট নিই, তখন আপনি বলতে পারেন যে রাজনৈতিকভাবে এই সামাজিক অপরাধগুলোকে বিচারহীনতার সংস্কৃতিতে নিয়ে গেছে, সামাজিক অপরাধগুলোকে প্রণোদনা যোগাচ্ছে, এরকম কিছু হলে বা রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ করা হয়েছে, তাহলে বলতে পারবেন যে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি দমন করতে পারছে না। এখানে সামাজিক অপরাধ বাড়ছে। রামিসার নামে যে শিশুটি হত্যা হলো, সেই খুনিকে আপনার পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে, এজন্য আমি পুলিশকে ধন্যবাদ জানাবো যে তারা অন্তত গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এবং এই যে সামাজিক অপরাধ বাড়া মানে কিন্তু আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নয়। এখানে যদি পুলিশ আপনার এখানে কোনো পক্ষপাতিত্বমূলক আচরণ করে, এখন আমাদের সমাজে যে নৈতিকতার স্খলন ঘটেছে, এর সাথে যে রাজনৈতিক আমাদের যে সহযোদ্ধারা আছে বা প্রতিবিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে, তাদেরও একটি সদিচ্ছার প্রয়োজন যে সামাজিক বিশৃঙ্খলা যেখানেই থাকুক সেটাকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না দেখে সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখে সকলে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা উচিত। পুলিশ যদি কোনো পক্ষপাতিত্ব করে বা কোনো সামাজিক বিশৃঙ্খলাকে রাজনৈতিকভাবে আমরা উৎসাহ যোগাই, তাহলে আপনি বলতে পারেন যে দেশে রাজনৈতিক বিশৃঙ্খলা ঘটেছে। যেখানে আমি আজকে একটা খবর দেখলাম যে পুলিশের ডিএমপির কমিশনার বলছে যে অপরাধীকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হবে, তার কোনো রাজনৈতিক পরিচয়কে গণ্য করা হবে না। এই যে একটা স্ট্রং স্টেটমেন্ট, অর্থাৎ সরকার যে আপনার রাজনৈতিক বিবেচনায় আইন শৃঙ্খলাকে দেখছে না, তার একটা বড় প্রমাণ এইটা। আমাদের বিরোধী দলগুলো দেখেন, রামিসা হত্যাকাণ্ড হলো, তারা একটি সমাবেশ করলো, সেখানে বলছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করতে হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী নেই। এত মানে রিয়াক্টিভ যদি হন, তাহলে তো আপনার কোনোভাবেই আপনার কোনো সরকার আপনারাও এইভাবে তো দেশ চালাতে পারবেন না। কারণ কি, সামাজিক যে বিশৃঙ্খলা, এটা আমি বলছি, সেটা নৈতিকতার একটা সম্পর্ক জড়িত। আমরা যদি নৈতিকভাবে আমরা যদি নৈতিকতাকে উন্নয়ন করতে পারি, তাহলে কিন্তু সামাজিক বিশৃঙ্খলা হবে না। এখন এই বিশৃঙ্খলাকে রাজনৈতিক কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না, রাজনৈতিক প্রভাব মুক্ত একটি আমাদের সরকার বলছে। এবং আপনি দেখেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উন্নত করবার জন্য আমরা যে এলিট ফোর্স, যেটা র্যাবের আইন কানুন আমরা চেঞ্জ করতে বলছি, র্যাবের নামকরণ চেঞ্জ করতে একটা মানে ওপিনিয়ন নেওয়া হচ্ছে, যাতে র্যাব আপনার মানবাধিকার বিষয় নিয়ে কাজ করতে পারে, আপনার বল প্রয়োগ করে কোনো আইন যেন নিজের হাতে না নেই, এবং জনগণকে সতর্ক করছে আপনি যেন আইন নিজের হাতে না নেন। অর্থাৎ আপনি এত তাড়াতাড়ি বলতে পারেন না দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। সামাজিক বিশৃঙ্খলার কথা যেটা বলছেন, সেটা তো আমি বললাম নৈতিক অধঃপতন। এর জন্য তো আমরা সামগ্রিকভাবে জাতি হিসেবে আমাদের একত্রে কাজ করা উচিত। একই সাথে কি আপনার কাছে কি মনে হয় না যে বিচারহীনতা, অথবা এর আগেও এই ধরনের ঘটনায় আমরা দেখেছি যে খুব দৃষ্টান্তমূলক কোনো শাস্তি না হওয়ার কারণে এবং আইনের প্রয়োগটা আসলে সেভাবে না হওয়ার কারণে এ ধরনের ঘটনা বারবার ঘটছে। সেই বিষয়টি মাথায় রেখে সরকার আইনের কোনো পরিবর্তন অথবা শাস্তির বিধানটি কোনো ধরনের পরিবর্তন আনার সুযোগ আছে কিনা বা ভাবছে কিনা? আমাদের এই সরকারের আমলে এমন কোনো ঘটনা দেখাতে পারবেন না যে যিনি অন্যায় করে সরকারের সহযোগিতায় জামিন পেয়েছে বা ছাড়া পেয়েছে। এখন আপনি বলছেন এই জামিন প্রদানে আপনার নতুন কোনো আইন আনা হচ্ছে কিনা, এটা আপনি বলছেন। দেখেন, আমাদের 3 মাসের সরকারে আমরা প্রায়
30টি অর্ডিন্যান্স যে আমাদের যে কনসিস্টেন্স কমিটি দেওয়া হয়েছিল সেটা বিল আকারে আইন করা হচ্ছে। আবার আপনার আইন শৃঙ্খলাগুলোকে আরো পর্যবেক্ষণ করে আরো পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চয়ই মানে নিয়ন্ত্রণ করা হবে। যেমন আপনার এই যে একটি দেখ, আপনি এনটিএমসির একটা আইন বলছিলেন, এনটিএমসি যে নজরদারি, আপনার পাবলিকের উপর নজরদারি, সোশ্যাল মাধ্যমের উপর নজরদারি, এইটার একটা মানবাধিকার দিক আছে, এটার একটা ফ্রিডম অফ এক্সপ্রেসের দিক আছে। এইসব বিষয়ে আসলে আমাদের আলোচনাগুলো চলছে, বিশেষজ্ঞ মতামতগুলো চলছে যে এইসব আইনের প্রয়োজন আছে। সুতরাং আপনি এত আর্লি যদি কমেন্ট করেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে, তাহলে তখন আমার বলতে ইচ্ছে লাগে কার সাপেক্ষে সে আইন শৃঙ্খলা পরিস্থিতির বেঞ্চমার্ক কি ছিল। আমি যদি বলি কত সরকার থেকে ভালো, তখন আপনারা বলবেন সেই পুরনো গল্প। আমি এই জন্যই বলছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে কার সাপেক্ষে বেশি বা কম। আমাদের সরকারের কর্ডিয়ালিটিটা দেখবেন, আমরা কোনো পলিটিক্যালি বায়াস কিনা কোনো কিছু দমন করতে বা নিশ্চয়ই সেই বিষয়গুলো হয়তো আপনারা বলছেন যে পলিটিক্যালি যাতে আসলে এই ধরনের কোনো ঘটনায় রাজনৈতিক নেতৃত্ব যেন যুক্ত না হয়, সে আশা আসলে সাধারণ মানুষও করে এবং দৃষ্টান্তমূলক শাস্তিটি আসলে সকলেই চায়। আপনার আইন প্রয়োগ করতে বায়াসনেস হচ্ছে কিনা, বায়াস হচ্ছে কিনা কারোর মধ্যে, এটা আপনারা দেখবেন। যে আমরা একটু রাজনীতির বিষয় নিয়ে একটু আলোচনা যদি করি, সেটি হচ্ছে এরই মধ্যে জামায়াতের আমির তিনি বলেছেন যে স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয়ের অপমৃত্যু ঘটিয়েছেন আপনারা। সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে এরই মধ্যে এই সচিবালয়ের সিনিয়র সচিব সহ 15 জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফিরিয়ে নেওয়া হয়েছে এবং মঙ্গলবার সেটি রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন এবং বিচার বিভাগ। আপনারা স্বাধীন বিচার বিভাগের সচিবালয়ের যে বিষয়টি ছিল বিরোধী দলের, সেটির অপমৃত্যু ঘটিয়েছেন। অপমৃত্যু যদি বলেন, আমরা বলছি যে স্বাধীন সচিবালয়, এখন যে সুপ্রিম কোর্টের সচিবালয়টি আছে এক্সিস্টিং, যেটা বিলুপ্ত করা হলো, এইটা আপনি দেখবেন পত্রিকায় অনেক রিপোর্ট ছিল যে ফ্যাসিবাদের প্রেতাত্মারা এইসব সচিবালয় রয়ে গেছে। এই আইনটা যখন অর্ডিন্যান্সটা করা হয়েছিল স্বাধীন বিচারালয় সচিবালয় গঠনের, সেইটাকে আমরা সবাই বলছেন ল্যাপস হয়ে গেছে। আমরা কিন্তু এই বিলটা আইনটা আবার আমরা আনবো, আমরা বলেছি সেটা, যেটা ল্যাপস এটা আবার আনবো। এখন নতুন করে এটা ফরমেশন হবে। তার মানে অপমৃত্যু ঘটেনি, অপমৃত্যু ঘটেছে ফ্যাসিবাদের যে সমস্ত দোসররা এই স্বাধীন বিচারালয়ের নামে এখানে অবস্থান করে মানে বিচার ব্যবস্থাকে নষ্ট করছিল, তাদের অপমৃত্যু ঘটেছে। আমরা যখন ঈদের পরে আমাদের এই যে বাজেট অধিবেশনের সময় যদি এই আমাদের যে অর্ডিন্যান্স গুলো বাদ রয়েছে এখনো, এই যে সুপ্রিম কোর্টের এইটা গুম কমিশন, তারপর আরো কি 4টা মনে বাদ রয়েছে, এইগুলো যখন তোলা হবে আবার বিল আকারে আমরা আনবো, অর্ডিন্যান্স গুলো বিল আকারে যখন আনবো, আমরা তো বলেছিলাম যে নতুন করে পর্যবেক্ষণ করা হচ্ছে যে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা এইসব আইনে। সুতরাং এটা অপমৃত্যু ঘটেনি, স্বাধীন বিচারালয় আপনারা বলছেন এটা অপমৃত্যু আপনারা ঘটাননি। অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, আপনি কি আশ্বস্ত হতে পেরেছেন আজিজুল বারী হেলালের বক্তব্যে? অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। প্রশ্নটি ছিল যে এই যে স্বাধীন বিচার বিভাগের যে সচিবালয়ের মৃত্যু ঘটেছে বলে আপনারা বলছেন, কিন্তু আমাদের আরেকজন অতিথি বললেন যে সেটি হয়নি, বরং নতুন করে, কারণ যেহেতু সুপ্রিম কোর্ট সচিবালয় এর আগে অন্যান্য যারা ছিলেন তারা হচ্ছে আগের ফ্যাসিবাদ সরকারের আমলের, তাই সেটি আসলে নতুন করে হয়তো সামনের দিনগুলোতে আবারও নিয়ে আসা হবে। এটাতে আপনি আশ্বস্ত হতে পেরেছেন কিনা? আমি আসলে হেলাল ভাইয়ের এই কথায় বা হচ্ছে যে বক্তব্যের সাথে আমরা একমত নয় এবং আশ্বস্ত হতে পারছি না। কারণ হচ্ছে যে আসলে ওনারা শুরু থেকেই রাষ্ট্র কাঠামোর সংস্কারের জায়গাগুলোকে ওনারা হচ্ছে যে মানে যেই অঙ্গীকার সেই জায়গাগুলো থেকে ওনারা কিছু করছেন এবং শেখ হাসিনার পরিবর্তন হয়েছে, কিন্তু রাষ্ট্র কাঠামো যে ফেসিবাদের যেই উপাদান রয়ে গেছে সেগুলোকে তারা হচ্ছে যে জিয়ে রাখছেন। এতে করে ওনারা হয়তো আমাদেরকে আশ্বাস দিচ্ছেন, জাতিকে আশ্বাস দিচ্ছেন, কিন্তু শেখ হাসিনাও কিন্তু এইভাবে বলেছিল যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে
যে আমাদের উপর বিশ্বাস রাখুন, আস্থা রাখুন, আমরা কিন্তু আমি শেখ মুজিবের কন্যা। কিন্তু আমরা এরকম কথাই দেখেছি, কিন্তু পরবর্তীতে একদলীয় নির্বাচন বা নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা এগুলো হয়েছে। তো ওনারা শুরু থেকে যে সংস্কার, সংবিধান সংস্কার পরিষদ গঠন করা থেকে শুরু করে গণভোট বাতিল করা এবং মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করা, প্রযোজনাদের গুম কমিশনের অধ্যাদেশ বাতিল করা, এবং এই যে সর্বশেষ সুপ্রিম কোর্ট সচিবালয় যে অধ্যাদেশ, সেটাকে তারা হচ্ছে যে বিলুপ্ত করে, আজকে তো সচিবালয় বিলুপ্ত করে তাদের কর্মকর্তা যারা নিয়োগ হয়েছে তাদের সবাইকে ফিরিয়ে দিচ্ছে, এবং হাইকোর্ট ইতিমধ্যে এটা নিয়ে একটা বিস্ময় প্রকাশ করেছে যে এটা কিভাবে সম্ভব, যেখানে এটা এইরকম অবস্থায় আমরা মনে করি যে ওনারা আসলে হচ্ছে যে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতে চান এবং বিচারকরা যেন স্বাধীনভাবে কাজ করতে না পারে, বিচার না পায়, সেরকম একটা সংস্কৃতি তারা তৈরি করতে চান। এবং আমি মনে করি ভাই বক্তাকে বলেছেন যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতিতে ওনাদের কোনো ভূমিকা আছে কিনা, দায় আছে কিনা, অবশ্যই দায় আছে। আপনি দেখবেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী থানায় গিয়ে বলছেন যে বিএনপির কেউ যদি পুলিশের আশ্রয় চায় তাহলে তাকে সহযোগিতা করার জন্য। কেন বিএনপি কে সহযোগিতা করবে? তাহলে বিরোধী দলকে কি করবে, বা বাংলাদেশের যে কোনো সাধারণ নাগরিক কি করবে? তিনি তো বক্তব্য দিতে পারেন না। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ থানার ভিতরে হামলা হয়েছে, এখানে ডাকসুর প্রতিনিধিদের উপর, সেটার কোনো বিচার হয় নাই। আমরা দেখতেছি বিভিন্ন জায়গায় আজকে বিএনপির নেতা কর্মীরা যেভাবে অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে। বিএনপির হাতে 274 জন 5 আগস্টের পরে 274 জন খুন হয়েছে, এবং হচ্ছে দর্শন 85 জন দর্শনের শিকার হয়েছে। চাঁদাবাজি 393টা ঘটনা ঘটেছে। আমরা দেখছি প্রথম আলোতে পুলিশের একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে, যেখানে বলতেছে যে ঢাকা শহরে চাঁদাবাজের সাথে অধিকাংশ জায়গায় দেখা যাচ্ছে যে বিএনপির লোকজন জড়িত। সেখানে তালিকা আছে, তারা গ্রেপ্তার হচ্ছে না কেন? মানুষ কেন চাঁদাবাজদের আতঙ্কে আছে, ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না? তাহলে এগুলা কি ওনাদের দায় না? ওনারা হচ্ছে যে শুরু থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে তাদের লোকদেরকে আজকে আমরা দেখেন সেতু মন্ত্রী আছে গিয়ে পটুয়াখালীতে গিয়ে বিএনপির লোকদের কারণে সেখানে হচ্ছে যে নাজেহাল হচ্ছেন, তিনি প্রোগ্রাম করতে পারতেছেন না। আমরা দেখি আমাদের হাতিয়াতে দেখা যাচ্ছে যে ইয়ার উপর মানে হচ্ছে এমপির উপর হামলা হয়, তারা গ্রেফতার হয় না। তাহলে এই যে আইন যদি দলীয় লোকদের উপর প্রয়োগ যথার্থভাবে না হয়, সেখানে যদি মানে হচ্ছে যে অপরাধী দলীয় বিবেচনা পায়, মুক্তি পায়, বা হচ্ছে যে আইন আদায় না আসে, তাহলে এই অপরাধীরা আরো বেশি অপরাধ করবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো বেশি অবনতি হবে। মানুষ যদি নিরাপদ বোধ না করে, মানুষ যদি আবার বলা শুরু করে যে আমরা আগের আমলে ভালো ছিলাম, তখন কিন্তু এই পরিস্থিতি কিন্তু কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাবে না। এখন অবশ্যই ঠিক যে হচ্ছে যে যারা পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার তারা চাচ্ছে যে এটা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য, কিন্তু সেই সুযোগ যদি আমরা দেই, মানুষ আস্থা অর্জন করতে না পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানে তাদের সেই প্রচেষ্টা সেটা কিন্তু সরকার কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না, এবং জুলাইয়ের যে চেতনা বা মানুষের যে প্রত্যাশা, আজলুল বারী হেলাল, বিরোধী দলের উপরে নানাভাবে যখন হামলা বা নির্যাতন হচ্ছে, সেখানে হচ্ছে আপনারা তেমন কোনো ব্যবস্থা নিচ্ছেন না, নিচ্ছেন হচ্ছে বিভিন্ন জায়গায়। আমাদের আরেকজন অতিথি বললেন যে বিএনপির অনেক নেতাদের দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির মতো ঘটনার সাথে তারা জড়িত, কিন্তু তারা গ্রেফতার হচ্ছে না। দেখেন, বাংলাদেশে চাঁদাবাজি, আমি অনেক টেলিভিশন টক শোতে বলেছি, চাঁদাবাজি এটা কোনো রাজনৈতিক সিদ্ধান্ত হয় না। চাঁদাবাজি ইজ এ কেস অফ ইন্ডিভিজুয়াল, ইট ইজ নট এ কেস অফ পলিটিক্যাল। আর যদি আপনি কারণ কোন রাজনৈতিক দল চাঁদাবাজিতে যুক্ত হক তার নেতাকর্মী, এটা কোনো রাজনৈতিক দলের বক্তব্য হতে পারে না। আর যদি সেই চাঁদাবাজকে যদি কোনো রাজনৈতিক দল প্রশ্রয় দেয়, আশ্রয় দেয়, তাহলে আপনি ওটাকে বলতে পারবেন যে পলিটিক্যাল চাঁদাবাজি। এখন আপনার জামাতে ইসলামে যে সমস্ত চাঁদাবাজি আমরা দেখি, কাউরান বাজার, তারপরে বিভিন্ন রকম ওই যে শরীয়তপুরের গোসাইরহাট, আরো বিভিন্ন জায়গা জামাতে যে চাঁদাবাজি, ওইটা যখন আপনি ধরবেন বা গ্রেফতার করেন, তখন বলেন কি যে রাজনৈতিক বিবেচনা এখানে করা হচ্ছে। আপনি বাংলাদেশে যদি আপনি 5ই আগস্টের পরে চাঁদাবাজির একটা ঠিকমতো পরিসংখ্যান করেন, তাহলে নীরব যে চাঁদাবাজিটা জামাতে ইসলাম করেছে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক, তারপরে সচিবালয়, আমাদের এই যে সেক্রেটারিয়েট এইখানে, তারপরে শিক্ষক মানে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি নিয়োগে, তারপরে আপনার প্রশাসনের বিভিন্ন পদায়নে এক ছত্র অধিপতি ছিল জামাতের, এবং সেখানে যে পরিমাণ চাঁদাবাজি হয়েছে সেটা যদি জানে। কিন্তু আমি উনাকে আমি বলছি যে আপনি যখনই চাঁদাবাজিকে রাজনৈতিক বিবেচনায় ধরেন, তখন আমি বলি যে দেখেন, চাঁদাবাজি যে কেস অফ ইন্ডিভিজুয়াল, কোনো একক ব্যক্তি যখন চাঁদাবাজি করে,
আশ্রয় পাওয়ার জন্য তিনি একটা পলিটিক্যাল ব্যানারে যাচ্ছে। সেই পলিটিক্যাল পার্টি যদি তাকে আশ্রয় প্রশ্রয় দেয়, তখন তাকে আপনি বলতে পারেন রাজনৈতিক চাঁদাবাজি। আর যদি না দেন, তাকে গ্রেফতার করেন বা আইনের আওতায় আনেন, তখন কিন্তু আপনার আইন, তখন তো আপনাকে বলা হয় যে একটা স্বাধীন একটা বিচার ব্যবস্থা রয়েছে। আপনার জামাত ইসলামের কোনো ব্যক্তি যখন চাঁদাবাজির সাথে জড়িত হয়, তাকে গ্রেফতার করলে কিন্তু বলা হচ্ছে যে রাজনৈতিক বিবেচনা। উনি বললেন যে স্বাধীন সচিবালয় আমরা নাকি করব না। দেখেন, আমাদের আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের বিভিন্ন রাজনৈতিক নেতারা স্পষ্ট করে বলছে যে এই স্বাধীন বিচারালয় গঠনের মানে যে আমাদের যে স্পৃহা বা আমাদের যে উদ্যোগ, এটা শেষ হয়ে যায়নি। আমরা নতুন আইন করে এটা করা হবে। আপনি বলে দিলেন একটা কথা, আমি না, আপনি লোক আপনি বিলুপ্ত করা তো দরকার না। লোক যদি হয়, আপনি লোক চেঞ্জ করতে পারেন, তাদেরকে করতে পারেন, সেখানে তো আপনি বিলুপ্ত করে। বিষয়টা হলো কি যে আপনি যে দৃষ্টিকোণ থেকে দেখেন যে বিচারালয় গঠন, আপনি যেভাবে বলেন সেইভাবে করতে হবে। এটা কিন্তু দেশটা কিন্তু সেভাবে চলে না। যেমন আমি একটু বলি আপনি বলছেন যে একটু শুনেন, আপনি যখন বলছেন যে বিএনপি কথা রাখে না, ভাই আপনারা তো কথা রাখেন না, তার তো প্রমাণ অনেক। আপনারা বলেছিলেন যে 86 সালে হাসিনার সাথে নির্বাচনে যাবেন না, গিয়েছেন না। আপনারা বলেছিলেন যে আল্লাহর আইন, শরীয়তের আইন যাবে, সেখানে কি আপনারা আছেন? আপনাদের লোগোতে ছিল আল্লাহ লেখা, সেটা আপনারা মুছে ফেলাছেন, নেই আল্লাহর কাছে। আপনাদের লোগোতে ছিল সেগুলো কি আছে? এইসব কথা বলে লাভ নেই। কোনটার সাথে কোনটাকে মিলাচ্ছেন? আপনার দলীয় বিএনপির সাথে বার্গেনিং করে আপনার সাথে আপনি বেনিফিটটা পাবেন না। আপনি যায় না। আমরা বলি আপনি বিএনপির সাথে আপনার বার্গেনিং করে লাভটা পাবেন না। আমরা 4 বার দেশ চালিয়েছি, এইবার আমাদের 5ম বারে দেশ চালাচ্ছি। জনগণ আমাদের রায় দিয়েছে, আপনাদের কিন্তু রায় দেয়নি। জনগণ আপনাদের প্রত্যাখ্যান করেছে। সুতরাং আপনাকে আপনি কাজ করার রায় দুইটা কই দিয়েছে জনগণ? গণভোটে রায় দিয়েছে। হ্যাঁ, গণভোটে রায় দিয়েছে যে টু ইমপ্লিমেন্ট দ্য জুলাই চার্টার, উই আর ইমপ্লিমেন্টিং দ্য জুলাই চার্টার। ইফ ইউ নো দ্য ল, উই আর ইমপ্লিমেন্টিং দ্য জুলাই চার্টার। সংসদ ঠিক করেছে। সুতরাং না বুঝে কথা বললে হবে না। গণভোটের আইন একমাত্র বিএনপি মানছে। জুলাই চার্টারের আইন কিন্তু আপনারা মানেননি। আমি আই এম নট বার্গেনিং উইথ ইউ। জুলাই চার্টার কিন্তু আপনারা এখনো কর্ডিয়ালি ভাবে নেননি। আপনারা জুলাই সনদে স্বাক্ষর করতে চাননি। আপনার জুলাই সনদের স্পিকার নেননি। অতএব এইসব কথা বলে বিএনপির সাথে আপনাদের আলোচনা হয় না। আপনারা দ্বিতীয় সারির দল, এখন বিএনপি। হেলাল ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করতে পারে? জি অবশ্যই। হেলাল ভাই শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছেন। আচ্ছা, আপনি বলছিলেন যে এটাই যে সামাজিক অপরাধ, এটা সামাজিক অপরাধ এবং সামাজিক অপরাধের সাথে রাজনীতির সম্পর্ক নাই বা সরকারের সম্পর্ক নেই বা সরকারি দলের, এটি সত্য। কিন্তু এই যে রাজনৈতিক একটা অস্থিরতা চলছে, এই রাজনৈতিক অস্থিরতায় সামাজিক অপরাধ বাড়ায়। আপনি দেখুন, এই যে জুলাই সনদ নিয়ে অথবা গণভোট নিয়ে সরকারি দল ও বিরোধী দল মুখোমুখি, এই অবস্থাটা কিন্তু জনগণের জন্য একটা অস্বস্তিকর। যে কোনটি তাহলে এটা কি, এটা দ্রুত সমাধান হওয়া উচিত। সরকারি দল একটা প্রস্তাব দিল যে 17 সদস্যের কমিটি হবে, বিরোধী দল বলছে যে না, তারা এই কমিটিতে যাবে না। এবং এই ঘটনায় কিন্তু আওয়ামী লীগ যে 2011 সালে সংবিধান সংশোধনের জন্য একটি কমিটি করেছিল, সেই কমিটির কথাই মনে করিয়ে দেয়। সেই কমিটিতেও সরকারি দল তার মতো করেছিল, বিরোধী দলের 2 জন সদস্য নিয়েছিল, তারা অপারগতা প্রকাশ করেছে, অথবা বিরোধী দল যায়নি। এখন যদি বিরোধী দল ছাড়াই সংবিধান সংশোধনের ক্ষেত্রে বিরোধী দল ছাড়াই যদি আপনার কোনো সরকারি দল কোনো সিদ্ধান্ত নেয়, তখন এটার ফলটা কি হবে? মানে গ্রহণযোগ্যতা তো পরের, মানে ফলটা কি হবে? তাহলে ওই একতরফা আপনাদের বিরুদ্ধে অভিযোগ আসবে যে একতরফা আপনারা সিদ্ধান্ত নিয়েছেন। আমার একটু বলতে দেন এবার। আমি প্রথমে বলি যে 2011 সালে আওয়ামী লীগ ইউনিলেটারালি এককভাবে একটা বলল যে আমরা সংবিধান চেঞ্জ করব বিভিন্ন জায়গা। কিন্তু এবারের যে জুলাই সনদ, এটা কিন্তু জনগণের একটা অভিপ্রায় যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এবং জুলাই সনদটা ছিল 84 পয়েন্টস। এটা টোটাল একটা আমাদের গণ অভ্যুত্থানের একটা সেন্টিমেন্ট। সুতরাং
এইটা শুধু সরকার একা না, বিরোধী দলকেও তার জন্য কর্ডিয়ালিটি দেখাতে হবে। এখন আপনি দেখেন, আমরা এই জুলাই সনদ কিন্তু বিরোধী দল বাস্তবায়নের জন্য আস্থায় আনতে পারলেন না, না না মানে আপনি আপনারা যে দেখেন, কমিটিটা করলেন বিরোধী দল তো আসলো না। একটু মাহবুব সাহেব একটু পরে বল, আমার কথাটা শেষ করে। আপনি দেখেন জুলাই সনদ, আমাদের যে কর্ডিয়ালিটি, আন্তরিকতা দেখেন। আমি বলছি যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করছি জুলাই সনদ অনুযায়ী। জুলাই সনদে যা যা লেখা আছে, একের থেকে 84টা পয়েন্ট লেখা আছে, আমরা সেইটা বাস্তবায়ন করছি। এবং এটা বাস্তবায়নের জন্য নিশ্চয়ই বিরোধী দলকে আমাদের আস্থায় নিতে বলেন, ডাকতে হবে। এখন আমি তাকে ডাকলাম, তিনি কমিটিতে নাম দিলেন না, কিন্তু দেখেন আমরা যখন ওই যে অর্ডিন্যান্স গুলো তুলবো তখন সেই কমিটিতে তারা আসলেন। জ্বালানি সংকটে যখন কমিটি করলাম তিনি তখন আসলেন, কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন করতে যাব তখন তিনি সেই কমিটিতে আসতেন না। ওনার কেন আসবেন না? উনি বলছে যে গণভোটের রায় মানতে হবে। গণভোটের রায় তো আমরা মানছি, গণভোটের রায় বলছে যে জুলাই সনদ গণভোটের রায় সরকার মানছে। বিরোধী দলের কাছ সেখানে থেকে আমরা আসলে এই বিষয়ে প্রশ্নের উত্তরটি নিব যে গণভোটের রায় সরকার মানছে বলে দাবি করছে, আসলেই মানছে কিনা আমরা উত্তরটি নিব। অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, আপনার কাছেই আসলে আলোচনা শুরু করতে চাই। সেটি হচ্ছে যে গণভোটের রায় হচ্ছে সরকার বাস্তবায়নের পক্ষে আছে, কিন্তু আপনারা সেখানে বারবারই বলছেন যে সরকার গণভোটের রায় বাস্তবায়ন করতে চায় না। কমিটিতে গেলেন না কেন? এবং একই সাথে সংবিধান সংশোধন কমিটির তে কেন আপনারা থাকতে চাচ্ছেন না? জি, আপনাকে ধন্যবাদ। যে বিষয়টা বলছে যে আসলে গণভোট হওয়ার সময় গণভোটের 4টা প্রশ্ন ছিল, এবং সেখানে সুনির্দিষ্টভাবে মানে যেমন 1 নম্বরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা ছিল, এরপর 2 নম্বরে কিন্তু এই যে সংবিধান, আমাদের যে সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এবং সেটা প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে তৈরি হবে, এইটা ওখানে সুস্পষ্টভাবে ছিল। এরপর 3 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন ছিল। এখন এই ওইটার আলোকে জনগণ ভোট দিয়েছে, এবং সেই ভোটের পক্ষে এই মাননীয় প্রধানমন্ত্রী সহ বিএনপির আজিজ বাড়ি হালাল ভাইরা কি করেছেন, মানে হচ্ছে ক্যাম্পেইন করেছেন, ভোট চেয়েছেন। আজকে এসে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিচ্ছেন যে যদি আমরা সেই সময় গণভোটের পক্ষে না চাইতাম তাহলে নির্বাচন দিত না, এই জন্য আমরা এই জনগণের সাথে মানে এই ভোট চেয়েছি, গণভোটের পক্ষে রায় চেয়েছি। ভুল তথ্য না, এটা সুনির্দিষ্ট একদম সংসদে দাঁড়িয়ে উনি কি বলছে আপনি আমাকে আগে কথাটা বলতে শেষ করতে দেন। জুলাই সনদ আদেশ, উনি ওই গণভোটের জুলাই সনদ আদেশের ব্যাপারে বলছে। আমাকে আমার কথাটা বলতে দেন। সেটা এরপরে সেই প্রশ্নগুলো যদি ওনারা যদি এই প্রশ্নের সাথে গণভোটের যে প্রশ্নগুলো ছিল, যে প্রক্রিয়ায় গণভোট বাস্তবায়িত হবে এবং হচ্ছে যে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এবং কতদিনের মধ্যে হবে, কিভাবে বাস্তবায়ন হবে, এই সব প্রক্রিয়া জানার পরে ওনারা যখন জনগণকে গণভোটের পক্ষের করলেন, প্রচারণা চালিয়েছেন, তার মানে হচ্ছে এটা নিয়ে তোমাদের কোনো প্রশ্ন ছিল না। থাকতে তাহলে তো ওই সময় প্রশ্ন করতেন, না হলে এটা সুস্পষ্ট যাদের সাথে একটা প্রতারণা করা হয়েছে। ভোটের সময় চাওয়া হয়েছে, 2টা ভোট হয়েছে, 1 মায়ের 2 সন্তান, ওনারা সরকারে আসছেন, সেটা জায়েজ, আর গণভোট সেটা না জায়েজ। সেটাতে এসে এখন ওনারা বলতেছেন না আমরা এটা মানি না, আমরা হচ্ছে নতুন করে শুরু করব, আমরা হচ্ছে সংবিধান সংস্কার করব। আপনি যেখানে সুস্পষ্ট ভাবে সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে এবং পার্লামেন্ট কিভাবে গঠিত হবে সেটার পক্ষে জনগণ রায় দিয়েছে, সেখানে এসে যদি আপনি বলেন যে নিম্নকক্ষে যারা যত আসন পাবে সেটার আলোকে উচ্চকক্ষ হবে এবং সেখানে ওনাদের সংখ্যাগরিষ্ঠ আছে, তো ওনাদের সিদ্ধান্তে বাস্তবায়িত হবে। তো আমরা এখানে এই মানে রাষ্ট্রের খরচ বাড়ানোর জন্য এবং ওনাদের সরকারের বা হচ্ছে যে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বিরোধী দল সেখানে কি কেন যাবে এবং গিয়ে কি লাভ হবে? ওনাদের এই যে সরকারে থাকার কারণে বা 2/3 সংখ্যাগরিষ্ঠতার জোরে হেলাল ভাইরা যে ভাষায় কথা বলেন, এই যে আজকে বললেন যে জামাত একটা দ্বিতীয় সারির দল, তাদের সাথে আলোচনার কি আছে, এই ভাষায় কিন্তু শেখ হাসিনা কথা বলতেন। আজকে আমাদের এই শেখ হাসিনার আমলে বিএনপি জামাত তাদের তো 29টা আসন বা 6টা আসন, এটা দিয়ে এটাকে দেখার কি আছে? তারা তো জনগণ প্রতিনিধিত্ব করে না, একই ভাষায় কথা বলতেন। আজকে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন জামাত ইসলাম কখনো ক্ষমতায় আসবে না, আবার বলছেন জামাত ইসলামকে নির্মূল করতে হবে। তাহলে এই ভাষায় কিন্তু ওবায়দুল কাদের কথা বলতেন। এইটা হচ্ছে যে ফেসিবাদের আচরণ, এবং এইটা যদি কারো পেয়ে বসে তাহলে স্বাভাবিক আচরণ করতে পারবে না, এবং বিরোধী দলের যৌক্তিক দাবিকেও তারা যখন অগ্রাহ্য করবে। আজকে জামাত ইসলামী
227টা আসনে যে ভোট পেয়েছে, আপনি 42% মানুষের ভোট দিয়েছে। আর যদি আপনি টোটালটা বিবেচনা করেন তাহলে হচ্ছে যে 37-38% বিরোধী দলীয় জোট। আপনি যদি সেটাকেও অবজ্ঞা করেন 51% জোরে, আর 69% মানুষের গণভোটকে আপনি যদি মূল্যায়ন না করেন, তাহলে এটার জবাবও জনগণ দিবে। এবং সেটা আজমল বাড়ি হেলাল, আপনারা পরিণতি- ফ্যাসিবাদের মতো আচরণ করছেন বিরোধী দলের উপর। আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। আমার কথা জি শুনতে জি পাচ্ছেন না? জি এখন জি। আমি একটা বলি, যদি এ ম্যান ইজ নোয়িং দ্য ট্রুথ, সিইং দ্য ট্রুথ, বাট স্টিল বিলিভিং দ্য লাইস, তাকে আমি কি বলবো? সালাউদ্দিন ভাই সংসদে দাঁড়িয়ে বলছে, আমি সংসদে ছিলাম, পত্রিকা রিপোর্টও দেখবেন, যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রেসিডেন্টের যে আদেশ, সে আদেশটা আমরা কোনো দলই জানতাম না, ইভেন জামাতও জানতো কিনা জানি না, এবং এনসিপিও জানতো না। আমরা তখন প্রতিবাদ করেছিলাম, কিন্তু আমাদের প্রতিবাদটা মৃদু ছিল। আমরা প্রতিবাদ করেছিলাম আপনার প্রেস ব্রিফিং এর মাধ্যমে, যে জুলাই সনদ বাস্তবায়নের আদেশটার প্রয়োজন নেই। কিন্তু আপনারা জানেন তখন নির্বাচন নিয়ে কত একটা আনসার্টেনিটি তৈরি হয়েছিল, এবং বিভিন্ন রকম পয়েন্ট কনসেনসাস কমিটি তুলছিল। তখন আমরা এইটাকে যে মৃদু প্রতিবাদ করেছি, অর্থাৎ আমরা মেনে নিয়েছি। তার মানে এই না যে আপনার ওই আদেশের বিরুদ্ধে বলছি, আপনি জানছেন যে আদেশের বিরুদ্ধে বলছি, কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমাদের যে সমস্ত নিয়ম কানুন আছে, যে 1 থেকে 47 পর্যন্ত করতে গেলে আপনার জুলাই সংশোধন করতে হবে সংবিধানকে, 47-এর পরের গুলোকে প্রেসিডেন্টের আদেশ, নির্বাহী আদেশ, অর্ডিন্যান্স দিয়ে করতে হবে। এই জন্য আমরা একটা কমিটি করেছি, সেই কমিটিতে আপনারা নাম দেননি, তার মানে ইউ ডু নট হ্যাভ কর্ডিয়ালিটি, বিকজ আমরা তো আপনাদের মতো চাইবে না, যেন সুনির্দিষ্টভাবে একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে, জনগণ সেটার পক্ষে রাখছে। সেখানে উনি গণভোটের কথা বললেন, গণভোটের 4টে কথা বললেন, ওনা কিন্তু কথাটা হলো না। গণভোটের প্রথম যেটা হলো তত্ত্বাবধায়ক সরকার, এইটা কি ফার্দার নির্বাচনে হবে তত্ত্বাবধায়ক সরকার, সেটার জন্য আমাদের আইন রয়েছে। সেকেন্ড হলো বাইক্যামেরাল পার্লামেন্ট, এটাও হবে আমাদের এই এটা কিসের ভিত্তিতে হবে? এখানে কি লেখা আছে? কত মানে কোন পদ্ধতিতে হবে? আমি বলি, আপনি বলি, আমার বলতে দেন, তাহলে বলতে ওখানে তো উল্লেখ করা আছে আপনি সুনির্দিষ্টভাবে। কথা আগে শোনেন, কথা আগে বুঝতে হবে। বাইক্যামেরাল পার্লামেন্টে আমরা বলেছি যে আসন ভিত্তিক, আপনারা বলেছেন ভোট ভিত্তিক। আমরা কনসেনসাস কমিটিতে বলেছে ভোট ভিত্তিক, আমরা সেখানে একটা আপনার নোট অফ ডিসেন্ট দিয়েছি, এবং সেখানে লেখা আছে যে দল ক্ষমতায় আসবে। গণভোটের প্রশ্নে কি আছে ভাই? গণভোটের প্রশ্নে কি আছে যেটা মানুষ ভোট দিয়েছে সেটা বলেন। আরে ভাই বললাম তো 4টা পয়েন্ট। প্রথম পয়েন্ট হলো তত্ত্বাবধায়ক সরকার হবে, সেকেন্ড পয়েন্ট হলো আপনার বাইক্যামেরাল, থার্ড পয়েন্ট হলো বাইক্যামেরাল কি পদ্ধতিতে? আপনি বলছেন পিআর, আমরা বলছি পিআর না। ওখানে কি লেখা আছে? ওখানে কি লেখা আছে? প্রশ্নে কি লেখা আছে? যে সমস্ত দল জিতবে তারা নোট অফ, আচ্ছা না ওখানে প্রশ্নের মধ্যে এটা লেখা নাই। আপনি ভালো একটা আইন ঘোষণা আলোচনা আমাকে বলতে দেন। না আমি বললাম প্রশ্নের মধ্যে এটা লেখা নাই। প্রশ্নের মধ্যে লেখা আছে যে আচ্ছা মাহমুদুল ভাই, লেখা থাকুক বা না থাকুক, এখন এই হেলাল ভাই, আমি দুইজনের কাছেই প্রশ্ন রাখি, লেখা কি ছিল বা না ছিল, তার চেয়েও জরুরি হচ্ছে এই মূল সমস্যাটা দাঁড়িয়েছে এখন উচ্চকক্ষের নির্বাচনটা কিভাবে হবে, নিম্নকক্ষের আসনের ভিত্তিতে হবে না আনুপাতিক হারে হবে, সাধারণ ভোটের আনুপাতিক হারে, এই বিষয়টা আপনারা আলোচনা করে সমাধান করেন না? একটা যেটাই হোক একটা সমাধান করেন। সরকারের টাকা ব্যয় করা ছাড়া মহিলাদের কি কাজ হবে? দুরাব ভাই, জুলাই সনদে লেখা রয়েছে, আপনি দেখবেন জুলাই সনদের লেখা রয়েছে যে সমস্ত ওই নোট অফ ডিসেন্টের ক্ষেত্রে যে সমস্ত রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করবে, তারা তাদের মতো করে এই নোট অফ ডিসেন্টটাকে কাজে লাগাবে। এটা জুলাই আপনি সাংবিধানিক আদেশ সম্পর্কে বলছেন তো, সাংবিধানিক পুরো জাতীয় ঐকমত্য কমিশন পুরো একটা গোজামিল দিয়েছে, বুঝছেন, গোজামিল দিয়েছে, আপনাদেরও খুশি করতে চেয়েছে, জামাত ইসলামী বা অন্যদেরও খুশি করতে চেয়েছে। এখন দেখা যাচ্ছে একটা অচল অবস্থা তৈরি হয়েছে, এই অচল অবস্থাটার অবসান হবে কি করে? এটা কনসেনসাস কমিটি দেয়, এই ওরা গোজামিলটা দিয়েছে। কিন্তু আপনি ধরুন 1 নম্বর গণভোটের 1 নম্বর এবং 2 নম্বর আপনার শুনলেন, 3 নম্বরে বলা হচ্ছে যে সমস্ত বিষয়ে আমরা ঐক্যমত সেগুলো আপনার বাস্তবায়ন হবে আপনার। আর 4 নম্বর প্রশ্ন হলো যেসব বিষয়ে ঐক্যমত হয়নি সেই সব বিষয়ে যে নোট অফ কনসেনসাস, আমরা যে নোট অফ ডিসেন্ট দিয়েছি, এটাই
যে দল সংখ্যাগরিষ্ঠ আসন জিতবে, যেমন সংবিধানের মৌলিক কাঠামোয় রয়েছে যে আপনার সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, ধর্মীয় স্বাধীনতা, এইসব লেখা আছে না। আমরা বলছি এর সাথে যোগ করতে হবে সর্বশক্তিমান আল্লাহর উপর বিশ্বাস, জাতীয়তাবাদ, গণতন্ত্র, এগুলো আমরা বলেছি। এখানে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি যে আপনাদের শুধু সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার থাকলে হবে না, ধর্মীয় সম্প্রীতিকে এর মধ্যে আচ্ছা, যাই লেখা থাকুক, কিন্তু এখন সমাধানটা কি? সমাধানটা কি? হেলাল ভাই, সমাধানটা কি? উচ্চকক্ষ হবে কি হবে না? অবশ্যই উচ্চকক্ষ হবে কি হবে না? উচ্চকক্ষ হবে না কেন? বাজেট অধিবেশন মানে কিসের ভিত্তিতে হবে? সোরাব ভাই, নিম্নকক্ষে আসন ভিত্তিতে, যেহেতু আমাদের নোট অফ ডিসেন্ট আছে এখানে, আমার নোট অফ সোরাব ভাই, আচ্ছা, বিএনপি যদি দেখেন। বিরোধী দল রাজি না হয় তাহলে কিভাবে হবে? বিরোধী দল এটা রাজি হলো না। বিরোধী দল যদি রাজি না হয় তাহলে জুলাই সনদকে আপনি মানছেন না। জুলাই সনদ না, লিখে দিছে। আপনি সোরাব ভাই দেখেন ভাই প্রশ্নটা পড়ে শুনাইলেন, বললেন যে দুইটা প্রশ্ন সুনির্দিষ্টভাবে বলা আছে, দ্বিতীয় হচ্ছে যেগুলো ঐক্যমত্য হবে সেগুলো তো তৃতীয়। ঐক্যমত্য, তৃতীয়টা, চতুর্থটা বলা হয়েছে যেগুলো তো ঐক্যমত্য হয় নাই। এখন ধরেন যেখানে সুনির্দিষ্টভাবে দ্বিতীয় প্রশ্ন দেয়া আছে সেখানে ওনারা চতুর্থ প্রশ্নের জায়গাটা প্রয়োগ করতে চান কেন? এখানে গায়ের জোরে এটা তো করতে চাইলে হবে না। কিন্তু জনগণ মতামত দিয়েছে 69% মানুষ ওই দ্বিতীয় প্রশ্নকে এটা জনগণের ভোটের আলোকে হবে, সংখ্যানুপাতিক হারে হবে, এটা সংসদে আসন আলোকে হবে না। এটা তো সুনির্দিষ্ট, আপনি এটাকে আবার নতুন করে সংজ্ঞায়িত করতেছেন কেন? জুলাই সনদে লেখা রয়েছে যে সমস্ত প্রশ্নে আমরা ঐক্যমত হইনি সেই সব প্রশ্নে যে নোট অফ ডিসেন্ট যারা দিয়েছে তারা যদি সংখ্যাগরিষ্ঠ আসন পায় তাদের মতো করে পরিবর্তন হবে। জুলাই সনদটা পড়ে না। সেটা নিয়েও প্রশ্ন আছে, সেটা একদম শেষ মুহূর্তে আপনাদের প্ররোচনায় সেটা যুক্ত করছে, সেটা নিয়ে একদম এই জন্য ওই সময় ইয়ে করতে চায়, স্বাক্ষর করতে চায় না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে ওখান থেকে উত্তরণ ঘটিয়ে গণভোট বাস্তবায়নের জন্য জনগণ ভোট দিয়েছে। সেই সময় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে জনগণ যদি ভোট দেয়, সংখ্যাগরিষ্ঠ যদি এটা পক্ষে চায় তাহলে সেটা বাস্তবায়ন করতে বাধ্য থাকিবেন। সেই বক্তব্য তো এখন ভাইরাল হচ্ছে। তাহলে সেখানে জনগণ ভোট দিয়েছে, সুনির্দিষ্ট প্রশ্ন আছে, উল্লেখ আছে, আপনি আবার আগের জায়গায় যাবেন কিভাবে? জুলাই সনদ মানবেন না আপনি? জুলাই সনদ মানবেন না? জুলাই সনদ ওখান থেকে আইসা তো জুলাই সনদ বাস্তবায়নের জন্য পদ্ধতি নির্ধারণ করে গণভোট হলো। গণভোটের সুনির্দিষ্ট প্রশ্ন দেয়া আছে, সেখানে জনগণ ভোট দিয়েছে। আপনি এখন আবার আপনার জায়গায় চলে যাচ্ছেন কেন? আপনার পিপলস নোইং দ্য ট্রুথ, এই প্রশ্ন দেখা তো আপনি গণভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন। সেই সময় আপনার এই কথা মনে হয় না? আপনার সাথে আমার এই আলোচনা করার আর কোনো দরকার নেই, কারণ এভরিওয়ান ইজ নোইং দ্য ট্রুথ, সিইং দ্য ট্রুথ, এভরিবডি সবাই জানে, সবাই দেখতেছে। কিন্তু সমাধানটা কি? সমাধান আসবে কিভাবে? সেটাই, মানে বারবারই একই জায়গায় আমরা আসলে ঘুরপাক খাচ্ছি, কিন্তু সমাধানটা কি? কিন্তু সৌরভ হোসেন, আপনি যে প্রশ্ন করেছেন আশা করি হেলাল ভাইয়ের কথা তো শুনতে পাচ্ছেন আমরা। আমি বলছি সুরভ ভাই, আপনি যে 2011 সালে যে কথাটা বললেন, 2011 সালে শেখ হাসিনার ওই যে 13 অ্যামেন্ডমেন্টস আর এই 24 সালের এই জিনিসটা কিন্তু এক না। 24 সালের এক না তো আমি জানি, এক না, আমি বলছি যে ওই কমিটির কথা মনে পড়ে আজকে বিরোধী দল যখন যে কারণ অন্যায়ভাবেই মনে করেন, অযৌক্তিকভাবেই তারা কমিটিতে আসলো না, তখন সমাধানটা কি? সমাধানটা মানে আপনারা একতরফা করবেন না তাদেরকে আস্থায় নিয়ে আসবেন? না, সংসদে আলোচনা হবে। আমরা তো সংসদে 2/3 আপনাদের সংখ্যাগরিষ্ঠতা আছে 2/3, এবং নারী আসন ধরলে তো আরো বেশি, 3/4। সংখ্যাগরিষ্ঠের আসনে সবকিছু হবে না, জুলাই সনদ অনুযায়ী হবে। এবং আপনি দেখেন আমাদের দ্বিতীয় অধিবেশনটা শুরু হচ্ছে 7 জুন, তখন বাজেট অধিবেশন হবে। আমরা শেষ মন্তব্য নিয়ে আসলে মাহফুজুল হক, আপনার যদি কিছু বলা থাকে এক শেষ মন্তব্য নিয়ে আমরা আলোচনা শেষ করব। সৌরভ ভাই, এক পয়েন্ট একটু বলি, সেটা হচ্ছে যে যদি এই জুলাই ওনারা যদি সেই প্রক্রিয়া যায় তাহলে 11 সালের চেয়ে খারাপ পরিস্থিতি হবে। কারণ এখন হচ্ছে যে আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ দেশের পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করার জন্য তারা বসে আছে, চেষ্টা করতেছে। সেই জায়গায় সব বিরোধী দলকেও যদি ওনারা রাজপথে ঠেলে দেয়
এবং তখন কিন্তু পরিস্থিতি আরো আমরা আসলে সেই পরিস্থিতি চাই না। নিশ্চয়ই এই সকল বিষয়গুলো সংসদে আলোচনা হবে, আমরা সেই প্রত্যাশা রাখতে চাই। আমরা আলোচনা করতে চাই খেলা নিয়ে, কারণ এটি আমাদের আজকের দিনে নানা রকম খবরের ভিড়ে একটু আনন্দের একটি খবর। সেটি হচ্ছে পাকিস্তানকে বাংলাবাস করেছে বাংলাদেশ। আমাদের সাথে যুক্ত হয়েছেন এরই মধ্যে দেবব্রত পাল, সাবেক ক্রিকেটার। অনেক ধন্যবাদ দেবব্রত পাল, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে, এবং ধন্যবাদ সময় দিয়েছেন ৭১ জার্নালে। প্রথমত খেলোয়াড় হিসেবে অনুভূতিটা কেমন আপনার, সেটি একটু প্রথমে যদি জেনে নেই, যে পাকিস্তানকে বাংলাবাস করলো বাংলাদেশ। না, ডেফিনেটলি আমরা যদি এই ম্যাচের শুধু পর্যালোচনা নয়, সার্বিকভাবেই যদি আমরা দেখি যে 2024 এর লাস্টের দিকে কিন্তু আমরা পাকিস্তান ট্যুর করি রাওয়ালপিন্ডিতে, সেখানেও কিন্তু আমরা 2-0 সিরিজ জিতেছিলাম। এখানেও কিন্তু আমরা হোমে আজকে 2-0 সিরিজ জিতেছি। তো এটা যদি আমরা চিন্তা করি যে পাকিস্তানের এগেইনস্টে আমাদের এই পারফরমেন্সটা কিন্তু ঐতিহাসিকগতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুধুমাত্র কিন্তু আজকের এই ম্যাচ নয়, এই ম্যাচের মধ্য দিয়ে কিন্তু এই সিরিজটি 2-0 আমরা সিরিজ জিতেছি, এই সিরিজের মধ্য দিয়ে কিন্তু বিশ্ব ক্রিকেটে কিন্তু এবং টেস্ট চ্যাম্পিয়নশিপে আমাদের যে অবস্থানটা সেটা কিন্তু অত্যন্ত সুদৃঢ়ভাবে কিন্তু হয়েছে। আরেকটা বিষয় কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে আমরা বিগত দিনগুলোতে যেটা দেখেছি যে আমরা কিন্তু অনেক সময়, যেহেতু আমরা স্পেশালি স্লো এবং টার্নিং উইকেটেই কিন্তু আমরা অনেক বেশি অভ্যস্ত, তো সেই জায়গা থেকে আপনি যদি দেখেন যে এই টেস্টে কিন্তু আমাদের গুণগত মানের অনেক পরিবর্তন হয়েছে। উইকেট কিন্তু ভেরি কম্পিটিটিভ ছিল, টার্ন কিন্তু অনেক ভালো, মানে মডারেট টার্ন ছিল। তো সবকিছু মিলিয়ে কিন্তু ইট ওয়াজ দ্য ভেরি গুড কম্পিটিটিভ উইকেট অ্যাজ ওয়েল এজ পাকিস্তানের জন্য কিন্তু। তো সবকিছু মিলিয়ে যদি আপনি তুলনা করেন যে এই ধরনের কম্পিটিটিভ উইকেটে হোমের অ্যাডভান্টেজ খুব কম নিয়ে পাকিস্তানের এগেইনস্টে আমরা 2-0 সিরিজ জিতেছি, এটা কিন্তু ডেফিনেটলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একটি বিষয় আসলে সবারই, দর্শকদের একটি প্রশ্ন থাকে, সেটা হচ্ছে যে আমরা দেশের মাটিতে ভালো করি, কিন্তু বাইরে গেল কেন যেন আমরা ভালো করতে পারি না। এই বাংলাবাসটা আমরা বাইরে কেন করতে পারি না, এই জায়গায় আসলে বারবার আমরা পিছিয়ে যাই। আপনার কাছে কি মনে হয় যে এখনো কেন হচ্ছে এই জায়গায় আমরা পিছিয়ে থাকছি? আমাদের বলা যায় খেলোয়াড়দের জন্য তো নানা ধরনের সুযোগ সুবিধা বাড়ানোর কথা, বা ট্রেনিং বা পদ্ধতির যে বিষয়গুলো, এবং নতুন নতুন ছেলেরা আসছে, হচ্ছে ক্রিকেট খেলছে, সেই জায়গা থেকে তারপরেও কেন আমরা পিছিয়ে থাকছি? আমি শুরুতেই কিন্তু বলছি, বাংলাদেশ যখন 2024 পাকিস্তানে যায়, পাকিস্তানেও কিন্তু আমরা কিন্তু অ্যাওয়েতে পাকিস্তানকে হারিয়েছি, পাকিস্তানের মাটিতে কিন্তু আমরা 2-0 সিরিজ জিতেছি। তো এটা আমি শুরুতেই বলেছি। আর আপনি যদি বলেন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ওরা তো আমাদেরকে আসলে টেস্ট খেলার জন্য ইনভাইটই করছে না। সো আমরা যদি অ্যাওয়েতে, আসলে আমাদের টেস্ট খেলার কিন্তু সেরকম ভাবে পর্যাপ্ত সুযোগ হচ্ছে না। তো এটা একটা ব্যাপার। আরেকটা যেটা বললেন অবকাঠামোগত উন্নয়নের কথা বললেন, ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছেন যে বর্তমান সময়ে কিন্তু আমরা দেখছি যে ফার্স্ট ক্লাস ক্রিকেটের উপর খুব বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আপনি যদি সার্বিক বিষয়ে, আপনার প্রশ্নটা অবশ্যই অত্যন্ত যৌক্তিক, যে টেস্ট এটা প্রাপ্তি প্রায় 26 বছর হয়ে গেছে, সেই তুলনায় টেস্টে যে অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজন ছিল, যে স্ট্রাকচারের গুণগত মানের উন্নয়ন প্রয়োজন ছিল, যে ধরনের আরো বেশি কোয়ালিটি প্লেয়ারের প্রয়োজন ছিল, সেই জায়গায় অবশ্যই আমাদের এখনো দুর্বলতা রয়েছে। এই দুর্বলতা আসলে কাটবে কিভাবে, সৌরভ হাসান? একটা প্রশ্ন হচ্ছে যে এই খেলায় যেখানে আমরা জিতলাম, সেখানে পাকিস্তানের তাদের টিমের সেরা খেলোয়াড়রাই ছিলেন কিনা। দ্বিতীয় হচ্ছে যে আমাদের ক্রিকেট বোর্ডের সাথে খেলোয়াড়দের যে একটা দ্বন্দ্ব, বিরোধ এবং এক ধরনের অস্বস্তিকর পরিবেশ ছিল, সেটা কেটেছে কিনা। ঠিকই বলেছেন যে লাস্ট বিপিএল এ আমরা দেখেছি যে ক্রিকেট বোর্ডের নির্বাচনকে কেন্দ্র করে আপনার ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় যেভাবে একটি বোর্ড তৈরি হয়েছিল, সেটা কিন্তু কারোর জন্যই কাঙ্ক্ষিত ছিল না, যে কারণ প্লেয়াররাও কিন্তু এই ব্যাপারে তাদের উম্মা প্রকাশ করেছিলেন। আপনি দেখবেন নির্বাচনের আগে আমাদের যারা রিনাউন্ড ক্রিকেটার ছিলেন, তারাও কিন্তু ফেসবুক পেজে একটি সুষ্ঠু নির্বাচনের কথা কিন্তু ক্রিকেট বোর্ডে তারা বলেছিলেন। তো সেই জায়গা থেকে প্লেয়ারদের ক্ষোভ ছিল, এবং প্লেয়াররা কিন্তু আমরা দেখেছি যে বিপিএল এ কিন্তু বিপিএল এর একটি ম্যাচ বয়কটও করেছিল। আর বর্তমান অবস্থান যদি আমরা চিন্তা করি, বর্তমান সময়ে ক্রিকেট বোর্ডে যেহেতু তামিম ইকবাল বর্তমান সময়ে প্রেসিডেন্ট হয়েছেন, এবং এই প্লেয়ারদের সঙ্গে তামিম দীর্ঘদিন যাবৎ খেলছেন, তো তামিমের সঙ্গে তাদের নৈকট্য এবং আন্তরিকতার জায়গাটা কিন্তু অত্যন্ত গভীর। সেই জায়গা থেকেই কিন্তু ক্রিকেটাররা, আমার মনে হয় বর্তমান সময়ে তামিম যেহেতু ফার্স্ট ক্লাস ক্রিকেটে
ম্যাচ ফি সহ অন্যান্য খরচ ও প্লেয়ারদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। ম্যাচ ফি সহ অন্যান্য খরচ বৃদ্ধি করেছেন, প্লেয়ারদের অন্যান্য আনুষঙ্গিক সুবিধা দিচ্ছেন, প্লেয়ারদের সোশ্যাল এবং সামাজিক সিকিউরিটি গুলার দিকেও নজর দিচ্ছেন। সেদিকে মনে হয় প্লেয়ারদের সঙ্গে তামিমের একটা নৈকট্যপূর্ণ সমাধান সম্পর্ক কিন্তু রয়েছে। মানে এর মধ্য দিয়ে আমাদের ক্রিকেট আরো সামনে এগোবে, এটাই তো আপনার বক্তব্য। আসলে বাংলাদেশ ক্রিকেট কতদূর এগিয়ে যাবে, আমি তো শুরুতে বলেছি যে প্রায় 26 বছর হয়ে গেল, 2 যুগেরও বেশি। যতটুকু উন্নয়ন হওয়ার কথা ছিল ততটুকু কিন্তু একেবারেই কিন্তু হয়নি আমাদের ক্রিকেট বোর্ড। যেহেতু আমি ক্রিকেট বোর্ডের একজন দীর্ঘদিনের কাউন্সিলর, আমরা পর্যবেক্ষণ করছি যে ক্রিকেট বোর্ডে প্রায় 1200 থেকে 1400 কোটি টাকার মতো কিন্তু আমাদের ডিপোজিট রয়েছে। তো এই অর্থায়নগুলো কিন্তু আমরা প্রপারলি ইউজ করতে পারিনি। আমাদের যে অবকাঠামোগত উন্নয়ন, আমাদের আপনি দেখবেন ঢাকা শহরে ক্রিকেট বোর্ডের কিন্তু একটি নিজস্ব মাঠও কিন্তু নেই যে ডোমেস্টিক ক্রিকেট হইতে পারে। আপনার প্রপার ইনডোর ফ্যাসিলিটিস নেই, আপনার রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন এখন পর্যন্ত গঠন করা হচ্ছে না। এই যে আপনার জেলা এবং উপজেলা পর্যায়ে ক্রিকেটকে তৃণমূলে ছড়িয়ে দেওয়ার যে কোয়ালিটি ক্রিকেট ছড়িয়ে দেওয়ার যে একটা প্রবণতা, সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত লক্ষ্য করতে পারিনি। কাজেই ওই জায়গা থেকে বাংলাদেশ আমরা যতটুকু খেলতে পেরেছি সেটা অবশ্যই আমাদের উন্নতি। তবে সর্বাঙ্গীন ভাবে বলতে হয় 26 বছরে আমাদের যতটুকু আরো উন্নতি উন্নতি করার কথা ছিল, সেটি আসলে হয়নি। তবে তারপরে আমরা আশা রাখতে চাই সামনের দিনগুলোতে নিশ্চয়ই আমরা হয়তো এই পরিবর্তনটি দেখতে পাবো এবং ক্রিকেটের আরো উন্নয়ন হবে। অনেক ধন্যবাদ দেবব্রত পাল যুক্ত হয়েছেন, এবং একই সাথে সৌরভ হোসেন আপনাকে ধন্যবাদ। আগামীতে আবারও কথা হবে 71 চ্যানেলে নানা বিষয় নিয়ে। দর্শক আপনারা ছিলেন, তার জন্য আপনাদেরও ধন্যবাদ। দেখা হবে আবার।